আজকে আমরা সরলরেখার সাধারণ আকার সেটা কি সেটা বুঝবো। আচ্ছা ঠিক আছে, সরলরেখার সাধারণ আকার ধরো a, b, c যদি বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা বলতে পারি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তাও এটা আমাদের একটু প্রুফের মাধ্যমে দেখতে হবে। এটা হচ্ছিল, দেখো আমরা বলতে পারি এক্স ও ওয়াই এর ঘাত যদি এক হয় তবে এটিকে পড়া যাবে সরলরেখার সমীকরণ। আর উল্টো দিক দিয়ে যদি আমি বলি যে কোনো সরলরেখার সমীকরণে এক্স ও ওয়াই এর ঘাত এক হবে, তাই হবে উল্টো দিক দিয়ে বললে। আচ্ছা তাহলে এটা কিভাবে হবে সেটা একটু দেখি। ধরো আমি একটা সঞ্চারপথের সমীকরণ নিলাম এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখনো জানি না এটা সরলরেখার সমীকরণ কিনা। আচ্ছা এটা সঞ্চারপথের সমীকরণ একটা। আচ্ছা সঞ্চারপথের সমীকরণ বলতে গেলে আমাকে কিছু কথা বলতে হয়। একটা বিন্দু যদি গতিশীল হয় একটা নির্দিষ্ট শর্ত মেনে, গতিশীলটা এমনি না যে এই দিক দিয়ে চলে গেল ওদিক দিয়ে চলে গেল, সেটা না, একটা শর্ত মেনে ওকে সবসময় যেতে হবে। একটা শর্ত মেনে যদি বিন্দুটি গতিশীল হয় তাহলে সেটাকে আমরা বলবো যে সঞ্চারপথের সমীকরণ মেনটেন করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি তিনটি বিন্দু নিলাম, সেটা হচ্ছিল x1 y1, x2 y2 and x3 y3। ঠিক আছে, এবার এই তিনটি বিন্দু যদি সমরেখ শর্ত মেনটেন করে তাহলে আমি বলতে পারবো যে এটি সঞ্চারপথের সমীকরণ এবং বিন্দু দুটি গতিশীল। দেখো এই যে একটা বিন্দু নিলাম, এই যে একটা বিন্দু নিলাম এবং অনেক বিন্দু আছে। এই বিন্দুগুলি যদি একই সরলরেখার মধ্যে থাকতে হয় তাহলে সমরেখা শর্ত মেনটেন করতে হবে, তাই তো। আর বিন্দুটি গতিশীল অবশ্যই, যখন বিন্দুটি এখানে ছিল তখন স্থানাঙ্ক এটা, যখন বিন্দুটি এখানে ছিল তখন স্থানাঙ্ক এটা, এটা এখানে ছিল যখন স্থানাঙ্ক এটা, টু বি কন্টিনিউ। ঠিক আছে, তাহলে বিন্দুটি গতিশীল এবং সমরেখ। তাই সমরেখা যদি আমি প্রুভ করতে পারি তাহলে এইটা সরলরেখার সমীকরণ বলবো, এই সঞ্চারপথের সমীকরণটিকে বলবো সরলরেখার সমীকরণ। তাহলে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে যে একঘাত বিশিষ্ট এক্স ওয়াই এর একঘাত বিশিষ্ট যে কোনো সমীকরণ হচ্ছে সরলরেখার সমীকরণ। তো এবার দেখি, এবার বিন্দু তিনটি যেহেতু যদি বলে থাকি যে সরলরেখার মধ্যেই অবস্থিত, তাহলে মানে সঞ্চারপথের সমীকরণের মধ্যে অবস্থিত, তাহলে এটা সিদ্ধ করবে, তার মানে সরলরেখাকে সিদ্ধ করবে নানা রকম ভাবে, মানে বিন্দু তিনটি দিয়ে প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এটা দিয়েও সিদ্ধ হবে y2 প্লাস সি ইকুয়াল টু 0, এ x3 প্লাস b y3 প্লাস সি ইকুয়াল টু 0। এবার এই দুটোকে যদি আমি সলভ করি এবং সলভ করার পরে যে মানটা পাবো সেটা যদি এই সরলরেখাকে সিদ্ধ করে তাহলেই বলতে পারবো যে তিনটি সরলরেখা সিদ্ধ করছে। দেখে নিই আগে। আচ্ছা এটাকে যদি আমি এবার বজ্রগুণনের মাধ্যম দিয়ে প্রকাশ করি এই দুটো সরলরেখাকে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর সরলরেখা, 3 নম্বর, আমি 2 আর 3 নিচ্ছি। 2 আর 3কে যদি আমি বজ্রগুণনের মাধ্যম দিয়ে আমি করি তাহলে বজ্রগুণন তো জানোই এই কোণাকুণি করে করতে হবে, তারপরে এখানে শেষ হবে, এখান দিয়ে এটা করতে হবে। একটা যে কোনো একটা পার্ট নেবে, সেই পার্টটাকে যে পার্টটাকে ধরবে সেই পার্টটাকে এভাবে ধরে নিয়ে তারপরে করতে হবে, সহগগুলো গুণফল হবে। ঠিক আছে, মানে এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে গিয়ে এদিকে শেষ হলো, তারপরে এটা ধরবে, এইদিকে শেষ হলো, তাহলে এখান থেকে আবার যাবে, আবার এরকম ক্রস হবে, এভাবে যাবে। ঠিক আছে, তো সবগুলো গুণফল হবে y2 মাইনাস y3 b। বজ্রগুণন পদ্ধতি তোমরা 9-10 পড়েই থাকবে, এটাতে অসুবিধা হবে না। সমান c ইকুয়াল টু x2 y3 x3 y2, এই হলো। আচ্ছা এটাকে আমি ধ্রুবক হিসাবে একটা কিছু ধরে নিলাম, ধরি এটা ইকুয়াল টু কি, তাহলে এর মান পেয়ে গেলাম y2 মাইনাস y3, b এর মান পেয়ে গেলাম তোমার x3 মাইনাস x2, আচ্ছা c এর মান পেলাম x2 y3 মাইনাস x3 y2k। এবার এই মানগুলো যদি আমি এখানে পুট করি তাহলে কি রেজাল্টটা দাঁড়াচ্ছে, রেজাল্টটা দাঁড়াবে এরকম। মানে আমি এখানে এ বি সি এর মানগুলো পুট করে দিলাম।
আগে যে মানগুলো পেয়েছিলাম সেই মানগুলো পুট করলে এরকম দাঁড়াবে x1 তোমার y2 মাইনাস y3 প্লাস x2 তোমার y3 মাইনাস y1, আচ্ছা, প্লাস x3 তোমার y2 y1 মাইনাস y2 ইকুয়াল টু 0। এরকম একটা মান ক্যালকুলেশন করলে বেরোবে। আচ্ছা, এটা দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের অংশ, পুরো অংশ। এটাকে যদি ত্রিভুজের ক্ষেত্রফলে বলতে গেলে আমি যদি হাফ দিয়ে গুণ করে দিই, হাফ উভয় পাশে, তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছিল হাফ, মাল্টিপ্লিকেশন করে এই পুরোটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তা তো আমরা জানি। আচ্ছা, তাহলে কখন ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হয়? যদি পয়েন্ট তিনটা তোমার এক সরলরেখার মধ্যে থাকে। পয়েন্ট তিনটা তো যদি আলাদা আলাদা থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে আমরা পারবো, তখনই শূন্য হবে যদি ত্রিভুজের ক্ষেত্রফলের বিন্দুগুলি, তিনটে বিন্দুগুলি একই সরলরেখার মধ্যে অবস্থিত হয়। তাহলে কি প্রমাণ হলো? তাহলে প্রমাণ হলো যে তোমার এই তিনটি বিন্দু সমরেখা বিন্দু, x1 y1 এই যে ধরেছিলাম, x2 y2 and x3 y3, তাহলে সঞ্চারপথের সমীকরণের শর্ত অনুযায়ী এটা একটা শর্ত মেনটেন করে চলছে, এটা একটা শর্ত মেনটেন করছে, সমরেখ শর্ত মেনটেন করছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছিল গতিশীল। তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা সঞ্চারপথের সমীকরণ, x প্লাস by প্লাস c ইকুয়াল টু সঞ্চারপথের সমীকরণ। আর যেহেতু সমরেখ হলে পরেই আমরা বলতে পারি এটা সরলরেখার সমীকরণ, তাই না? তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এবং সরলরেখার সমীকরণের পরে দেখতে পেলাম যে আমরা কি প্রমাণ হলো, প্রথমটা x আর y এর ঘাত যদি 1 থাকে তাহলে সরলরেখার সমীকরণ দাঁড়াবে। ঠিক উল্টোভাবে কি করে প্রকাশ করা যাবে? যে কোনো সরলরেখার সমীকরণ আমরা কি করে x y এর ঘাত দেখাবো সেটা একটু দেখি। আচ্ছা, যে কোনো সরলরেখার সমীকরণ x1 y1 এবং x2 y2 দুটো বিন্দুগামী, দুটো বিন্দু নিলাম, দুটো বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আমরা শিখেছি y মাইনাস y1 x মাইনাস x1 is equal to y1 minus y2 x1 minus x2। আচ্ছা, এটাকে যদি আমি গুছিয়ে লিখি, গুছিয়ে লিখতে গেলে আমি এভাবে লিখতে পারবো x দিয়ে y1 minus y2 plus y x2 minus x1 plus তোমার এটা হচ্ছে হলো তোমার মাল্টিপ্লিকেশন করলে x1 y2 minus y1 x2, সরি y1 x2, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন দেখো এই জিনিসগুলোকে যদি আমি একটা কিছু ধরে নিই বলতে আমি ধরলাম এটা a, x2 minus x1 এটা হচ্ছে b, আর x1 y2 minus y1 x2 এটাকে যদি আমি c ধরে নিলাম, সব কিছু ধরে নেওয়া, তাহলে আমি একটা সমীকরণ পেলাম, সেটা হচ্ছিল ax প্লাস by প্লাস c, যেটা হচ্ছিল ইকুয়াল টু 0, যেটা হচ্ছিল সরলরেখার সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি? সরলরেখার সমীকরণ পেলাম অবশ্যই, কিন্তু তার ঘাত হচ্ছিল x আর y ঘাত হচ্ছিল 1। তাহলে যে কোনো সরলরেখার সমীকরণ দিয়ে আমরা বলতে পারি যে x y এর ঘাতও 1 হবে, মানে এটাও বলতে পারি, তার উল্টোটাও প্রমাণ করা যাবে। প্রবণতা ছেদিতাংশের আকার কিভাবে করব? ছেদিতাংশের আকার এটা যখন আমরা করেছিলাম তখন দেখেছিলাম চিত্রটি এরকম ছিল। এখানে একটি পয়েন্ট পারপেন্ডিকুলার ড্র করলাম, এখানে P, যা খুশি নাম দেওয়া যাবে। এটা হচ্ছে স্ট্রেট লাইনটা AB, যেটা দেখো y অক্ষের সাথে এখানে যদি D পয়েন্ট ধরি আর এটা যদি মূল বিন্দু হয় তাহলে এটা ছিল C, তাই না? এটা ছিল C। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, C এখানে পজিটিভ দেখাচ্ছে, শুধু পজিটিভ হয় না, যদি y অক্ষের এদিক দিয়ে যদি সরলরেখাটা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু C কিন্তু মাইনাস হবে কিন্তু, ঠিক আছে। তাহলে C এর মান দুটো হতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ, কারণ কি y অক্ষের একটা সাইড পজিটিভ একটা সাইড নেগেটিভ, তাই সেই অর্থে ছেদ করলে পরে তো এদিক দিয়েও ছেদ করতে পারে, সেই জন্য। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা তখন দেখেছিলাম y mx প্লাস c, ঠিক আছে। এখানে y mx মাইনাস c ও হতে পারে সেই ক্ষেত্রে যদি ওই দিক দিয়ে প্রমাণ করি। আচ্ছা, তাহলে এখানে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, সেখানে আমি এটাকে কিভাবে লিখব? by ইকুয়াল টু মাইনাস ax মাইনাস c ইকুয়াল টু y ইকুয়াল টু মাইনাস a বাই d
এক্স প্লাস মাইনাস সি বাই বি, যেখানে এখন কি হয়ে গেল, এখানে এই সরলরেখাটা দ্বারা প্রকাশ করলে এটা হচ্ছিল আমাদের প্রবণতা মানে ট্যান থিটা, আর এটা হচ্ছিল আমাদের ওয়াই অক্ষের সাথে ছেদাংশ, ওয়াই অক্ষের ছেদাংশ, তাই না? ওয়াই অক্ষের ছেদাংশ এই আকারে প্রকাশ করতে গেলে মাইনাস সিবি, অবভিয়াসলি দেখা যাচ্ছে মাইনাস, তাহলে সরলরেখাটা তখন এই সাইড দিয়ে হবে। ঠিক আছে, 2 নম্বরে চলে যাই, ছেদাংশের আকার। ছেদাংশের আকার, ছেদাংশের আকারের সময় আমরা চিত্রটা দেখেছিলাম এইভাবে, তোমার এরকম করে ছেদ করছে, যেখানে এখানে যদি পয়েন্ট দাও, এটা একটা নাম দিলাম এল এম, সরলরেখাটার নাম দিলাম। আচ্ছা, এখানে যদি পয়েন্ট দাও এ, আর এখানে যদি পয়েন্ট দাও বি, এটা যদি মূল বিন্দু হয় তাহলে ও এ ছিল এ আর ও বি ছিল বি, মানে ছেদ করেছিল, আর সরলরেখাটা ছিল এক্স বাই এ, আকারটা ছিল ছেদাংশের আকারটা বি ইকুয়াল টু 1, যেখানে এ এইটুকু ছেদ করেছে এক্স ওয়াই অক্ষকে, আর এটা হচ্ছিল সরি এটা যদি বি ধরো, এটা যদি এ ধরো সেই অর্থে, তাহলে এ বি যেহেতু এক্স এর নিচে আছে তাহলে এক্স অক্ষকে ছেদ করেছে, আর ওয়াই নিচে আছে বি, তাহলে ঠিক আছে ওটা তো গেল। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে আমি এভাবে প্রকাশ করব, এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু মাইনাস সি, তাহলে আমার সেক্ষেত্রে এটাকে লিখতে পারি মাইনাস সি বাই এ প্লাস ওয়াই মাইনাস সি বাই বি ইকুয়াল টু 1, তাহলে সেই সময় এক্স অক্ষকে মাইনাস সি বাই এ, তখন চিত্রটা এরকম হবে অবশ্যই। সরলরেখাটা এক্স অক্ষকে এইদিকে ছেদ করেছে, তার মানে এখানে হবে, আর ওয়াই অক্ষকে এভাবে ছেদ করেছে, তার মানে এরকম হবে চিত্রটি, এরকম চিত্রটি। ঠিক আছে, এবার আমি চলে যাই অভিলম্ব আকার। 3 নম্বর হচ্ছে না অভিলম্ব আকার। অভিলম্ব আকার, সেক্ষেত্রে চিত্রটি কিরকম ছিল, এরকম ছিল, একটি সরলরেখা, ধরো এটা পি নাম দিলাম, এটা কিউ নাম দিলাম, এটা হচ্ছে ডিস্টেন্স মূল বিন্দু থেকে অক্ষটার উপরে, সরলরেখার উপরে এই ডিস্টেন্স, এটা লম্ব দূরত্ব যেটাকে বলি, এটাকে হচ্ছে আলফা বা থিটা, যা খুশি ধরতে পারো, সেটা কোনো ফ্যাক্টর না। এবার অভিলম্ব আকারটা কি ছিল, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, আর যদি এমনি আমি সরলরেখাটার সমীকরণ আমি ধরি, তোমার এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, তো প্লাস সি ইকুয়াল টু 0, এটার সাথে কম্বিনেশন করার জন্য মাইনাস সি করে দিলাম। হ্যাঁ, এবার তুমি এভাবে লিখতে পারো কস আলফা বাই এ, যদি দুটোর মধ্যে এসে করো সাইন আলফা বাই বি ইকুয়াল টু তোমার পি মাইনাস সি ইকুয়াল টু কে ধরলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি কস আলফা সাইন আলফা আর পি এর মান পেয়ে যাবে, কি হচ্ছিল এ কে বি কে আর হচ্ছিল মাইনাস সি কে। ঠিক আছে, তাহলে দেখো সাইন স্কোয়ার আলফা, এবার আমরা জানি সাইন স্কোয়ার আলফা বাই কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, তাহলে এখানে যদি পুট করো তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কে স্কোয়ার, তাই তো? তার মানে এটাকে যদি আমি একবারে লিখে দিই, তার মানে কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, দেন কে ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এই মানটা আমাকে এখানে পুট করে কস আলফা সাইন আলফা এর মানটা পেয়ে যাবে। এবার অভিলম্ব আকার, এই সরলরেখাটার অভিলম্ব আকার প্রকাশ করতে হবে, তার মানে আমাকে এখানে পুট করতে হবে। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সি এর মানগুলো, সি এর মান এই যে এখানে ছেদাংশ করেছে, সি এর মান নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, তাই তো? তাহলে যদি তোমার নেগেটিভের ক্ষেত্রেই আসলাম, নেগেটিভের ক্ষেত্রে যদি মানটা বসাও তাহলে কি হবে, তোমার এ কস আলফার মান বসাচ্ছি অবভিয়াসলি, হ্যাঁ, এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাথে এক্স আছে, যখন নেগেটিভ, সি যখন নেগেটিভ, আমি লিখে দিচ্ছি বি কে মানটা বসালাম, এ স্কোয়ার ওয়াই আছে সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি এর মান যখন নেগেটিভ, কিন্তু হ্যাঁ সি মাইনাস সি বসালাম, পি এর মানটা বসাচ্ছি, পি এর মান বসাচ্ছি মাইনাস সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক বসিয়েছি তো? দেখে নাও একবার, এক্স বি ওয়াই মানটা আমি এখানে পুট করছি, হ্যাঁ সেজন্য নাম দিয়ে দিলাম, 1 নং সমীকরণে পুট করছি। তো যখন এখানে লিখে দাও, যখন সি হচ্ছিল লেস দ্যান 0 মানে নেগেটিভ, সি যখন নেগেটিভ,
ঠিক আছে, নেগেটিভ পুট করেছি। এবার যখন পজিটিভ হবে ঠিক এদিক দিয়ে একই রকম হবে, এক্স রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি ওয়াই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর তাহলে এটা পজিটিভ হয়ে যাবে সি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যখন এখানে লিখে দাও যখন সি গ্রেটার দেন 0, মানে জাস্ট চিত্রটা যখন উল্টো দিক দিয়ে হবে, ঠিক আছে, মানে এই দিক দিয়ে হবে যখন, ঠিক আছে, মানে দ্যাট মিনস এই যদি হয় পিকচারটা তাহলে এরকম হবে, কোনো অসুবিধা নেই। মাইনাস সি হলো এখানে, এটা মাইনাস সি, তখন এটা পি, ঠিক আছে, এমনি কোনো অসুবিধা নেই। তাহলে দুটো ক্ষেত্রে অবলম্ব আকার তখন এরকম হবে, ঠিক আছে, থ্যাংক ইউ।